আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম তোমাদের ম্যাম। কাছে ওয়ালাইকুম সালাম। বিজনেস এর সাথে জড়িত ছিল জানি কে? আসিফ? ম্যাম সঠিক বলতে পারছি না। মানে তোমাদের ক্লাসে, তোমার ব্যাচে? নাম ম্যাম কি ওর? আমাদের 19 ব্যাচের অনার্সের। হ্যাঁ, 19 ব্যাচে কেউ কি ছিল? জবে অলরেডি বিজনেস ছিল? ম্যাম সেটা তো সঠিক বলতে পারছি না, তবে আমাদের পলাশ সাহা জব করে যতটুকু জানি। ও ও না, তাহলে বোধহয় 20 ব্যাচে হবে। মানে ম্যাম পড়াশোনা হতে পারে। থাকতেই জব করতে। আচ্ছা, একটু অপেক্ষা করি, আর কিছু মানুষ জয়েন করুক। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম গ্রিন ইউনিভার্সিটিতে আপনাদের ওই সেশনটা কেমন হলো? ও, অনেক ভালো। তানভীর কি আছে? তানভীর গেছিল, ছবি দিল দেখলাম। জি ম্যাম, হ্যাঁ ম্যাম আমি দেখেছিলাম। জয়েন করেছি। মানে অনেক দূর। আমি তো গেছি এমন জ্যামে পড়ছি, টাইম মতো যেতেই পারি নাই। পরে দেখি যে তানভীর আমার আগে চলে গেছে। ওরে বললাম কি তুমি তাড়াতাড়ি ভিডিও করো। ও কয়েক মিনিট ভিডিও করলো, পরে আমরা গেছি। তো স্যার তো যখন বলে তো বলতেই থাকে, স্লাইড থাকে খুব সুন্দর, শুনতেছিলাম অনেক ইয়ে করে। তো কথার মাঝখানে হঠাৎ মনে হয় স্যারের চোখে পড়ছে আমি আমার হাজবেন্ড গেছিলাম। আমরা দুজনেই হচ্ছে কি ইয়ে জাহিনগরের স্যারের স্টুডেন্ট। তো আমরা আবার 29 ব্যাচ, স্যার খুব ভালো করে চেনে। তো বক্তৃতার শুরুতেই নাকি স্যার একবার বলেছিল যে ফানো আমি প্রথম পড়িয়েছিলাম হচ্ছে 29তম ব্যাচকে জাহিনগরের। তো পরে যখন স্যার কথা বলতে বলতে লাস্টে দেখে যে আমরা ওখানে বসে আছি, স্যার খুব অবাক হয়েছে, বলছে কি যে কোইন্সিডেন্টালি যে ব্যাচের কথা বলেছিলাম ওরা ওইখানে আজকে আসছে, ওরা দুইজন। তারপর স্যার আবার স্টেজে ডাকায় নিছে আমাদেরকে, খুবই জেনারাস। তারপরে তো স্যার সহ গ্রিন ইউনিভার্সিটির যারা আছেন, যারা বক্তা আরো আছে ছিল, তাদের সাথে আমরা একসাথে লাঞ্চ করলাম। আরো অনেক কথাবার্তা হলো, নিজেদের দেশের সাথে কানেক্ট করে কথা হইলো স্পেশালি, কারণ ফানো তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেশ। ফানো ইম্পর্টেন্ট ইন সেন্স, হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট। মানে ফানুকে কেন আমরা ডেকে আনতেছি, কারণ আমরা নিজেদের উন্নতিটা চাই। ও যে মানে একটা কথা আছে যে ভায়োলেন্সের কথা বলেছিল, যে ভায়োলেন্স ছাড়া কোনো চেঞ্জ আসে না। তো ভায়োলেন্সটা কিরকম ভায়োলেন্স, আসলে কি মব জাস্টিস, এই প্রশ্নগুলো আবার আসছে। এইগুলো নিয়ে কথা উঠছে। মানে আলটিমেটলি নিজের সংস্কৃতি, ঐতিহ্য, দেশ বোধ, এইগুলো থেকেই উঠতে হবে আমাদেরকে। তো একজন পাবলিশারের সাথে পরিচয় হলো আবার, বাংলা প্রকাশনী ওনার। উনি হচ্ছে আইইউবির টিচার অ্যাডজাঙ্ক্ট। উনি আবার হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যের সাথে কানেক্টেড যে কোনো কিছু, যে মানে কারো যদি কোনো পাণ্ডুলিপি থাকে উনি ছাপাতে খুবই আগ্রহী। ওনাকে দেখাতে হয়, মানুষের পছন্দ হলে ছাপিয়ে দেয়। তো মানে এই প্রোগ্রামে এলহাম হোসেন নামে একজন গ্রিন ইউনিভার্সিটির একজন টিচার, ওনার একটা বই প্রকাশিত হয়েছে ফানোর উপরে, এটা উনি ছাপিয়ে দিয়েছেন। প্রাইসও অনেক কম, মাত্র 200 টাকা। এই ধরনের বই অনেক দাম রাখে নর্মালি। তো সব মিলে অনেক ভালো লাগছে, অনেক কিছু শেখার ছিল। যে কথাগুলো আসলে আমি একা ভাবছিলাম, দেখছি অনেকেই ভাবছে যার যার মতো করেন। তো এই আর কি। আর তোমাদের জন্য এই যে ব্যাপারটা মাথায় রাখো, কেউ যদি লেখালেখি করো বা অনুবাদ করো, হ্যাঁ, কারো যদি ইন্টারেস্ট থাকে আমাকে স্পেশালি জানিও।
তো ওনার যদি পছন্দ হয় তাহলে ওটা আমি ছাপাই, অনুবাদ কর্ম। একটা বই অলরেডি আমাকে মেনশন ম্যাম কি করেছেন। আপনি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ ম্যাম কি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছেন? হ্যাঁ, আমি তো জাহাঙ্গীরনগর স্টুডেন্ট। ম্যাম কত ব্যাচে ছিলেন ইংরেজির? ওই যে 29 ব্যাচ। তোমার টিচারটা কোন ব্যাচের ছিল? ম্যাম আমি জানি না, ওনার নাম ফারহানাজ মারিয়া। ফারহানাজ? ফারহানাজ মারিয়া। কোন ইউনিভার্সিটি আছে? উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছেন। ও ও আমার জুনিয়র হবে তাহলে। ম্যাম অনেক জুনিয়র হবে। হুম, বুঝছি, 40 বা সামথিং। এখন তো ওনাদের 50 ওনাদের এসএসসি ব্যাচ মেবি 2008 হবে। ওনাদের ম্যাম এসএসসির ব্যাচ মেবি 2007 হবে ওনার। ও, তাহলে তো আমাদের 7-8 বছরের জুনিয়র হবে, বুঝতে পারছি। যাই হোক, অবশ্য একাডেমিতে যখন কনফারেন্স গুলোতে আমরা যাই তখন দেখা হয় সবার সবার সাথে, মুখ চেনা থাকে মোটামুটি। তোমরা জয়েন করবা কনফারেন্সে, পেপার দিবা। মাসুদ স্যারের বয়স কত? ওনার তো বয়সই বোঝা যায় না। স্যার 95 সালে এমএ পাস করছে, স্যারের বয়স বোঝা যায় না। Right. এগুলো হ্যাঁ, মানে যেরকম কাজ করে, খাটাখাটনি করে, বলতেছিল মানে শুকাই গেছে স্যার। আর বললাম যে স্যার বই পাবলিশ করেন, তো স্যার বললো কি যে মানে ওইটা গুছিয়ে ওঠার সময়টা স্যারের হয় না। আমি বললাম যে ইয়ে করে, মানে এই যে লেকচার গুলো স্যার যে দেয় ওটা যদি এআই দিয়ে ট্রান্সক্রাইব করা যায়, তানভীরকে বলছি, ওটাই কিন্তু একটা পাণ্ডুলিপি হয়ে দাঁড়াবে। আর এখন তো অনেক সহজ, এআই একটু হেল্প করলে তারপর নিজে হাত দিলে জেনুইন ওয়ার্ক হয়ে যায়। বললাম এটা পাবলিশ করেন স্যার। ওই প্রকাশনী বাংলা প্রকাশনী উনিও বলতেছিল স্যার পাবলিশ করেন। প্রত্যেকটা লেকচারই এত ইয়ে হয়, ভ্যালুয়েবল। তো আমি আর তানভীর ওখান থেকে অনেক কিছু নিয়ে আসছি মাথায়, সেগুলো তোমাদেরকে আজকে একটু বলতে হবে আমার, নাহলে আবার আমরা যে রেচেল অফ দ্য আর্ট পড়বো এটা সব শেষ লেখা, এটা বুঝতে গেলে আমার আগে দুইটা একটু টাচ করে আসবো আমরা আজকে। তো আমার জানাটাকে আরো সমৃদ্ধ করেছে স্যার, আরো হয়তো সুন্দর করে বলতে পারবো। শুরুর দিকে অবশ্য ছিলাম না। ওকে, তানভীর তোমার কিছু বলার থাকলে তোমার কেমন লাগছে? বুঝতে সমস্যা হয়নি তো? বুঝতে তো পেরেছো না কনসেপ্ট গুলা? জি ম্যাম, বেশ ভালোই লেগেছে এবং ওনার যে বোঝানোর যে প্যাটার্ন, যে প্রেজেন্টেশন হয়েছিল সবকিছুই বেশ মানে গুছালো ছিল, খুব ভালো ছিল আসলে। রাইট, স্যার খুব গুছিয়ে ইয়ে করে, মানে লাস্টে যে দুই একটা কথা বলতেছিল মনে হচ্ছিল ক্যাজুয়াল, দেখি ওই কথাগুলো স্লাইডে আছে, কিছুই বাদ রাখে না। ওকে, তাহলে চলো শুরু করি। শুরু করবো এইভাবে যে গত ক্লাসের সামারি গুলো আমরা একটু নেই, কিছু কথা বলেছিলাম সেগুলো কার কার মনে আছে? গত ক্লাসে ক্লাস লেকচার কে কে নিয়েছিলাম? If you don't mind, can you please post your class lecture in the if you have taken it, if you have typed it, can you please post? কি কি বলেছিলাম? কেন কেউ তো নিশ্চয়ই লিখেছো। তুমি আমাকে মেন্টাল প্রেসার দিও না, তুমি দয়া করে এখান থেকে সরো। আমি কাজ করতেছি। তুমি এখান থেকে সরো, একটা কথাও এখানে আর বলবা না। আর যদি খাতায় লিখে থাকো তাহলে একটা ছবি দিয়ে গ্রুপে দিয়ে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে।
Okay, I think not much of you have written. So I would expect that today you'll write more. Asif has written some more. Okay, if I take note of Marjia Otoshi's class lecture, let me first share the screen. Okay. Rise of corrupt bourgeois, lack of true national development, psychological effects of colonialism remain, fake national unity, failure to fulfill the revolution's promises, dependence on former colonies. Okay, so these are the problems of independent nations. We started in the last class. Okay, and we said that uh, regarding solving this problem, who were very active in our country, we tried to found, but we found that none could be so because of the situation of the country, the complexities. None could be active addressing all this problem. Okay, now what I'll do today is actually focus on. Sorry, this one. Focus on first two book that is. I think you should start writing. White Skin, Black Mask. From there, I'm going to tell you something that which actually bar the people of now, of present time, to be a truly independent nation. Okay, the psychological factors that are responsible, and for that reason, I cannot actually skip the White Mask, Black Skin, White Mask. This book. Okay, now let's see what is in it. Please start taking notes. Sorry, I couldn't prepare any slide like sir. I'm not smart enough to uh, fathom everything by this time and also to put it in a slide. So from my reading, I'm telling, I hope you'll write. And if you're not understanding any point, pause. Let me ask me to pause. Right. Now, 1952 book, Black Skin, White Mask. Okay. This book is also called socio-diagnostic. Socio-diagnostic, that our society, how it works, how from the core, how from the mentality, nation or people, and how they take their action and what they believe. Socio-diagnostic. Okay, 1952 book. আমরা সব লিখবো না, আমরা অল্প কিছু লিখবো। 1952 লিখে জাস্ট লিখবো সোশিও ডায়াগনস্টিক, পরে আশা করি মনে থাকবে। This book is influenced by Sigmund Freud, Lacan, Jean-Paul Sartre, and Aimé Césaire. Faro's teacher, Aimé Césaire, is a prominent figure by the time he has started writing. A prominent writer writing about Africa. And he is mostly influenced by Aimé Césaire's writing. So interestingly, the basic idea behind Black Skin, White Mask is rooted in Western philosophy of Freud, Adler, Alfred Adler, Jacques Lacan, Jean-Paul Sartre. This is a bit ironical. Okay. Now here he has said that when a black and a white live side by side in a same place, both of them face neurosis or mental disease, mental disorder. Why? Because we see
that a black man, the way he behave with a white person, he doesn't do the same behavior with his own clan, a black man. Moreover, a white doesn't do the same attitude that he does in his own country. He becomes rather more brutal, cruel with the black people. So a kind of contradictory attitude is found in both a black man and a white person. Okay, so this is how he starts saying that black and white, when they're living together in a country or a place or in a island, whatever, both of them behave differently. Why so? What happens so that they're acting differently? He said that it lies in the color of their skin. It lies in the binary, again binary, that it lies in the binary, I'm white and I'm black. I'm white, I'm devoid of all this blackness, and I'm white, I'm devoid of all the white glorious thing. Okay, so he's saying that it is a kind of alienation, psychological alienation, both the white and black feel. And who actually issues the alienation? We in the last when we have studied Orientalism, we understood that that is done by discourse, by knowledge, that white is better and black is not. Okay, so obviously discourse is affecting not the black people, it is also affecting the white people. This was not earlier told by any other black scholar. There's a new understanding that not only the black are suffering psychologically, also the white one. One is in superiority complex, one is in inferiority complex, and more other neurosis. যতটুকু বলেছি এটুকু সামারিতে কি লিখছি আমরা একটু লিখে ফেলি। যারা লিখে ফেলছে তারা পোস্ট দাও, আর যারা এখনো লেখনি এখন থেকে লেখা শুরু করো, পোস্ট দিয়ে দাও যতটুকু লিখছে এটা সামারি করে। I'm giving you 1 minute. Black skin, white mask is kind of socio-diagnostic. Yes, good. Basically, this is rooted in the theory of many Western philosophers and also one African, M.A. Césaire. And not only the black suffer neurosis, also the white suffer neurosis when they're together in the same place. Maybe the root cause is the discourse, the knowledge. One feels superiority complex, and another is inferiority, and both are diseased. Both are patient, mental patient, according to Fanon. It's a kind of psychological alienation. So যখনই এটা বুঝবে মানুষ যে আমি একা সাফার করছি না, ওয়াইটা কিন্তু মেন্টালি ডিজিজড, তার মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে। এইটা না বুঝলে কিন্তু তার সুপিরিয়রিটিটাকে ভাঙার জন্য কি করতে হবে এটা বোঝা সম্ভব হবে না। তার যে একটা এটাও যে একটা ডিজিজ, সে যে স্বাভাবিক অবস্থায় নাই, এভাবে বোঝা যায়। ডু ইউ রিমেম্বার রনি হিসলপস ক্যারেক্টার from Passage to India? Yes, ma'am. Yeah, I mean, his fiance at one point said that, Ronnie, you are not like this back in London, but when you're in India, you're behaving totally differently. In Shooting an Elephant, we also have the same scenario. The White policeman is, he's back home. They're more philanthropic, doing more philanthropic attitude. Okay, humanist attitude. But when they're in a colony, they act totally differently, because they have been taught
the discourse has brainwashed them, you are going to face some group of animal or animal like human, they must be controlled. Okay, so and you will be superior to them if you don't control them, if you don't torture them, they will be out of control, and you lose power, you will be hurt. Okay, this is how the philosophy of um, superiority has been ingrained in their brain. Okay, so through this binary the hegemony is created. I mean, if you want to go somewhere and say that, okay, I'm powerful, follow me, will they listen? They won't. Okay, until you take some weapon. So you can create, you can take your weapon and you can say that I'm full of fatal weapon and you don't have it, so I'm powerful. If you go colonize a country, you can also, if not weapon, you can take you can get hold of all the water body. So all the water bodies in my control, with the control of this, I'm controlling you. Okay, so how to assert power? You need some power. Okay, so the at some point you cannot always exert weapon. There are lots of people on the street walking, going here and there. So if you want to control them, you need hegemony. Okay, the weapon must be something which I don't need at every moment. So what is the weapon, student? তুমি একটা আলজেরিয়ার মতো একটা দেশকে কলোনি করে রাখবা, অনেকদিন করে রাখবা, তারা কোনো আন্দোলনে নামবে না, কিছু করবে না। এটা হ্যাঁ হ্যাঁ, মানি ম্যান টাকা। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, মানি, আর কি? ম্যাম রোড ম্যাপ বলা যায়, পরিকল্পনা। Plan, yes. কালচার। Different type of knowledge and everything. Culture, yes. That doing things that is superior, showing that they are superior. এরকম অনেক কিছু লাগে, ওয়েপন, তারপর কন্ট্রোল। কিন্তু বলতেছে কি যে, ফানা বলতেছে কি যে, আসলে এই সমস্ত কিছুর মূলে হচ্ছে গিয়ে বাইনারি আসল। বাইনারির মধ্যে দিয়ে হেজিমনি প্রতিষ্ঠা করা সম্ভব। যেখানে বলতেছে কি নাম, ডিসকোর্স, গ্রামসি বলতেছে যে ডিসকোর্স ইম্পর্টেন্ট। তারপরে এডওয়ার্ড সাইদও বলতেছে যে ওরিয়েন্টালিজমে যে নলেজ ইম্পর্টেন্ট, নলেজটা তৈরি করে, কন্ট্রোল করে। কিন্তু বলতেছে, ফানা বলতেছে না, বাইনারি ইজ ইম্পর্টেন্ট। সাদা আর কালো, আমরা ভিন্ন, এই ভিন্নতাটাই হচ্ছে গিয়ে শাসন করার, শোষণ করার রুট। what shall I say? Weapon, according to Fano. Okay, বাকি যে তোমার যেগুলো সব ঠিক আছে, কিন্তু উনি বলছে যে বাইনারিটা আসল। হ্যাঁ বলো। ম্যাম এটা কি মানে একই জিনিস আমরা ওনারা দুজন দুভাবে বলছেন না? লাইক আমরা যদি মিচেল ফুকোল্টের কথা বলি, রাইট, ওই পাওয়ার এন্ড ডিসকোর্সের যে ব্যাপারটা, তারা একটা ডিসকোর্স ক্রিয়েট করে বাইনারিটা ক্রিয়েট করছে, আগে ডিসকোর্সটা বানাচ্ছে বা একটা নলেজ ক্রিয়েট করছে। কিন্তু উনি বলতেছে যে বাইনারিটা আসলে আগে, যে সাদা আর কালো, হ্যাঁ, এই ভিন্নতাটা তৈরি করাটা খুব বেশি জরুরি ওনার মতে। অ্যাজ এ ব্ল্যাক উনি এটা বেশি ফিল করতেছে, হয়তো ইন্ডিয়ানরা আমরা ওটা বেশি ফিল করতেছি না, বা এডওয়ার্ড সাইদের গায়ের রং কিন্তু কালো ছিল না, উনি সেটা ফিল করবেন না। বুঝতে পেরেছ? তো এগুলোর পিছনে আমরা আবার ক্রিটিক বোঝার চেষ্টা করব কেন এভাবে ভাবছে। কিন্তু ফানো একবার হয়েছে কি, ওর পার্সোনাল লাইফে ও একবার, মানে ও তো মার্টিনিকের বাসিন্দা ছিল, মার্টিনিক, ট্রেনে করে যাচ্ছে এক জায়গায়, তো ওই ট্রেনে আর একটা শ্বেতাঙ্গ মহিলা ছিলেন, সাথে তার বাচ্চা। তো সেই শ্বেতাঙ্গ মহিলার বাচ্চাটা, ও যে ওখানে বসে আছে, তখন বলতেছে এভাবে, দেখো দেখো একটা নিগ্রো, হ্যাঁ, এভাবে বলছে, দেখো দেখো একটা নিগ্রো। তখন ওর কাছে তার আগ পর্যন্ত সে নিজেকে কিন্তু ফরাসি মনে করে,
তখন না ওর কাছে মনে হচ্ছে যে নিগ্রো মানে হচ্ছে একটা ভয় দেখানোর জিনিস, একটা জন্তু, একটা ভূত, মানুষ না। হ্যাঁ, মানে সাদারাই শুধু মানুষ আর বাকিরা হচ্ছে নিগ্রো। তো এই ঘটনাতে ফানো খুব কষ্ট পেয়েছিলেন। কষ্ট না, এটাকে কষ্ট বলবো কেন জানি না, তার চমক না, মানে সম্বিত ফিরে পায়। যে সে ভাবে কি যে আমি নিজেকে এতদিন ফরাসি ভাবছি, আমি মার্টিনিকের বাসিন্দা। আর মার্টিনিককে ফরাসিরা, ফ্রেঞ্চরা কি বলতো, তোমরা আমাদের একটা ডিপার্টমেন্ট। অনেক চালাক ওরা। ওরা কি করতো, হ্যাঁ বাদামি যায়, আমাদেরকে বলে বাদামি যায়। তো ওই ফরাসিরা বলতো কি যে আমাদের রাষ্ট্র, প্রত্যেকটা স্টেট এক একটা ডিপার্টমেন্ট এখন। হ্যাঁ, এই প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আমাদের এরকম রেভিনিউ আসতে হবে, এইসব কথা বলতো ডিপার্টমেন্ট। মার্টিনিকও আমাদের একটা ডিপার্টমেন্ট। মানে ফ্রান্সের অনেক জায়গায় ডিপার্টমেন্ট দাম দিয়েছে, মার্টিনিককেও। মার্টিনিকরা বেশ ভালোই বড়লোক ছিল, টাকা পয়সালাই ছিল, খারাপ খারাপ একদম গরিব ছিল না ওরকম। আর ফ্রান্সের যে স্টাইল, ওরা ওইগুলোই ফলো করতো। নিজেদেরকে মনে করতো কি আমরা সবাই ফরাসি, যেহেতু ফরাসিদের আন্ডারে আছি আমরা ফরাসি। এই ঘটনার পর তার টনক নড়ে যে আসলে আমি তো ফরাসি না। হ্যাঁ, আমি আসলে ফরাসি না, আমি ওদের চোখে নিগ্রোই। আর একটা ঘটনা ঘটেছিল, মনে হয় এটা কত সালে, 1952 সালে হতে পারে, 52-50। তখন হচ্ছে ফ্রান্স দখলে নেয় কোনো একটা দেশ, কোনটা না, কিছু একটা কোনো একটা যুদ্ধ হয়। যুদ্ধের কারণে ফ্রান্সের আর সৈনিকরা আসে, প্রায় অনেক সৈনিক মার্টিনিকে এসে ঘাঁটি বাঁধে। যে যত সৈনিক এতদিন আসেনি, এতদিন একটা সিস্টেমের ভিতরে ওরা একটা সুন্দর হেজিমনি তৈরি করছিল, শান্তিপূর্ণ একটা সিচুয়েশন ছিল। ওরা কোনো আন্দোলনেও যায়নি, কোনো কিছুতেও যুক্ত ছিল না, যে কারণে ফানো কখনো এসেছিল না, মানে কোনো নিজের দেশে কোনো আন্দোলন করতে পারেনি। আলজেরিয়াতে যে আন্দোলনে যুক্ত হয়েছে, কারণ ওখানে তো শান্তিপূর্ণ একটা অবস্থা ছিল, আন্দোলনের কোনো সুযোগই নেই তখন। তো এই বাচ্চাটা যখন নিগ্রো বললো, এরপর আরেকটা ঘটনা ঘটছে যে 500 না 5000 কত মনে নাই, মানে অনেক ফরাসি সৈন্য ওখানে মজুদ ছিল। ওখানকার কোনো একটা গভর্নরকে হারিয়ে দিয়ে কিছু একটা ঘটনা ঘটেছিল। তো ওই অতগুলো যখন সৈন্য আসলো, আসার পরে মানে সব জায়গায় দেখতেছে সাদা মানুষ সাদা মানুষ। এর আগে কম কম দেখছে। যখন দেখা শুরু করলো তখন ওরা টনক নড়ছে যে আমরা তো আসলে ওদের আন্ডারে, আমরা সাদারাই তো আমাদের বস। তখন ওরা বুঝছে যে আমরা কালো। হুম, এবং ওরা যেইভাবে কন্ট্রোল করতেছিল, তখন তাদের মাথায় ঢুকে যে আমরা আসলে পরাধীন একটা জাতি। রাগ পর্যন্ত তাদের সেন্স ছিল না বেশিরভাগ মানুষেরই, ইনক্লুডিং ফানো। যে নিজেই বলেছে যে আমি তখনও বুঝি নাই যে আমি আসলে একটা নিগ্রো, আমি একজন আফ্রিকান। তো ব্যাপারটা অনেকটা এইসের মতন। ওই যে ইরাক, সাদ্দামের পতনের পর সবাই খুশি, মানুষ সব রাস্তায় চলে আসছে। কিছুক্ষণ পরে দেখে কি যে কি ব্যাপার, শত শত আর্মি, আমেরিকান সব আর্মি ঢুকে গেছে ওদের দেশে, সব বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় আছে। তখন ওদের বোধোদয় হয়েছে যে না, আসলে আমরা ভুল করছি, মানে বিদেশি শক্তির কাছে আসলে বিকে গেলাম। সাদ্দামও যে খুব সুবিধা ছিল তা না, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তার চেয়েও খারাপ। বিদেশি ঘরের শত্রু ছিল, বিদেশি শত্রু আরো খারাপ। So this is how a sudden understanding has also aroused in the mind of Martinican people. Now, so this socio-diagnostic says that when the powerful people arrive in such state, the attitude of the black people can be twice: revolutionary or accepting. But we see that in most cases, when the black people are finding out white men, they are not fighting instantly. They are rather accepting them. Interestingly, obviously, Edward Said would say because the knowledge is created, they have shown that we are powerful. We know better than you. This is how. Okay. Another thing is that, especially not in India, in Africa, they were very naive, innocent type,
to understand that these white people one day will rule us. Chino Achebe's Things Fall Apart shows that uh, when they're fighting, it is already too late. And there is instance that already Noi has relationship with the white man. They are discussing. They are having conversation about different matter. I think you remember. চিনাচার বইতেও দেখতে পাচ্ছি যে যখন ফাইটটা করছে ওরা আলটিমেটলি তার আগে কিন্তু অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরা এর কাছে মুরগি বেচে, ওটা বেচে, তারপরে কি বলে জুয়েল বিভিন্ন ধরনের আইটেম সেল করে। ওদের অলরেডি হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারি চলে আসছে। এই ধরনের টুকটাক ইনফরমেশন কিন্তু আমরা পাইছি বইতে। সো উই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট when the black people are there, I mean, resistance is not happening instantly. Okay, why? Because through the binary, according to Fano, one group present themselves as superior. Okay, and when they do it, they succeed. Actually, they succeed because they do it through different mechanics, through different things, not only knowledge, through weapons, through jewelries, through technological advancement, through cultural display or anything, advantage of dress, machine. With everything, they project themselves as superior. White plus advanced. So, what is the reaction of the colonized people? They think that I want to be like that colonizer. I want to be like that colonizer. Okay, and inside their mind, they have a wish that one day I'll be like them. I'll be like the elite. Still today, we have the same feelings that one day I'll go to America. I'll go to London. I'll have PhD. I'll do this, do that. Inherently, in our mind, we have the same sensation towards the white people till today. We couldn't get rid of it. So that is the ultimate of the book. Fano said that, I mean, this mental disease, get rid of it. Believe that your black skin or your brown skin is the best. Whatever you are, it is the best thing for you. Your culture and everything, they are the best. Okay, but we can't believe it. They have erased all this belief 100 or 150 years ago, that you're never better enough to fight with us, to be aligned with us. So now the second point comes here. You can try taking note that after creating the binary, when they show that we are better version of you, then all the colonized people wants to be like the white people, and inside their mind they have a dream that one day they'll be like those. Later we see that elite bourgeois of every class, every country who are colonized, they always want to be like the white elite class. Okay, and when this is happening, in his mind, in her mind, he is believing that I am a savage, I'm not better. Okay, and my culture, my learning, my knowledge, these are all poor, not up to the mark, not advanced. Okay, because of that they believe so. মানে আমরা নিজেরাই মনে করি, আমরা এখনো মনে করি যে আমাদের কালচার, আমাদের শিক্ষা, সংস্কৃতি, চিন্তা পদ্ধতি সবকিছুই কিন্তু লোয়ার ওদের থেকে, আমরা এত অ্যাডভান্স না, এরকম মনে করি এখন পর্যন্ত, এবং যে কারণে ওই হেজিমনিটা বজায় থাকে। ওকে, সো ওয়ান ডে there is a story. একবার ফ্রয়েড জিজ্ঞেস করেছিল যে what a women want. You know, Freud has talked about male female sexuality and desire, Oedipus complex, all these things.
And once he posed this question to a woman, that what does a woman want? একজন নারী কি চায়? মানে উনি এটাতে কোনো একটা রিটোরিক্যাল কোয়েশ্চেন, যেটাতে উনি একটা ওনার কাছে একটা অ্যান্সার রেডি আছে, সেটাই উনি জানতে চেয়েছিলেন এবং উনি ভেবেছিলেন যে সবাই এটাই বলবে। এটা ম্যারি বোনাপার্ট ওনার কাছে লেখা একটা চিঠি। তো এই বিখ্যাত একটা প্রশ্ন, হোয়াট আ উইমেন ওয়ান্ট। ফানো ঠিক একই প্রশ্নটা করলেন, যে কিন্তু কালো সাদার প্রেক্ষাপটে, হোয়াট আ ব্ল্যাক ম্যান ওয়ান্ট। The answer is, a black man want to be white. Simply, a black man want to be white. No black man will ever say that I want to be more black, but rather say that I want to be more white. So this is the black skin white mask. He has found out the psychopathological scenario, that why a white person hates himself, and how he desired to be a representative of the colonizers. এই কথাটা বলেই উনি আসলে পরবর্তী থিওরিগুলো দেবেন, এবং এটা যদি আমরা না জানি তাহলে বাকিটা বুঝতে পারবো না, যে সাইকোলজিতে কিভাবে এই বাইনারিটা ইনফ্লিক্টেড হয়ে আছে। উনি এটাই বিশ্বাস করেন। ওকে, সো এখানে যে বলতেছে যে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, হোয়াইট মাস্কটা কেন দিচ্ছে? মাস্ক কথাটা কেন আসতেছে? মাস্ক হচ্ছে গিয়ে, তো জানোই তোমরা, ওই যে ইয়ে পড়ছো, ফলাপাট পড়ছো না? থিংস ফলাপাট পড়েছো না তোমরা? এমনিতে পড়ানো হয়নি, অরুন্ধতী রয়ের বইটা সিলেবাসে ছিল না। ওখানে আচ্ছা, এটা থিংস ফলাপাট চিনো আছে বীর, ওইখানে একটা ইয়ে আছে গল্প, মানে ওইখানে তো আমরা প্রথম জানতে পারি যে চিনো আছে বলতেছে কি বলে, কি অন্ধকারে ছিলাম ওদের ব্যাপারে, ও প্রথম লিখেছে। তো ওইখানে আমরা দেখি কি যে আফ্রিকানরা অনেক মাস্ক ইউজ করে, ওদের কালচারের অংশ, এবং খুবই রিচ একটা কালচার। ওই প্রতিটা মাস্ক এক একটা জিনিসের প্রতীক। কোন কোন মাস্ক পরে ওরা কারো বিচার করে, এলাকার প্রবলেম গুলো সলভ করে, যে আমি এখন এই, কোনটা বলে যে ঈশ্বরের প্রতীক, কোনটা ওটা পরে ওইভাবে কথা বলে, যে মানে গড হলে কি বলতো, সে এটা পড়লে একটা অন্য জগতে চলে যায়, একটা ঐশ্বরিক ক্ষমতা লাভ করে। হ্যাঁ, তার মানে পূর্বপুরুষদের সাথে একটা কানেকশন তৈরি হয়, আত্মারা কথা বলে, এই ধরনের কিছু কনসেপ্ট তৈরি করে এই মাস্ক। কখনো বিচার আচার করে, ভবিষ্যৎবাণী করে। আর এই মাস্কওয়ালা মানুষদেরকে ওদের মধ্যে কেউ না কেউ এটা খুব মানে, এবং সমাজের প্রবলেম গুলা সলভ করে। তার মানে মাস্কটা পড়লে সে অন্য মানুষ হয়ে যায়, সে আর আগে অন্য কিছু থাকে না, আগের মানুষটা থাকে না। সো দিস হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক এটাই বলছে যে the mask they actually take, ওই কনসেপ্ট থেকে আর কি নিছে, যে কনসেপ্টে ব্ল্যাকরা যে মাস্ক পরে বিভিন্ন অন্য একটা অ্যাসপেক্টে চলে যাওয়ার জন্য। Actually everybody wears white mask to be white, okay, আর they take the persona of the white people. মাস্ক কথাটাই আসছে হচ্ছে গিয়ে পার্সোনা থেকে, পার্সোনা মানে পার্সোনা আর মাস্ক এই দুটো রুট একই, মুখোশ ওই দুটোর সাথে কানেকশন আছে। ওকে, তো মুখোশ বলে যেরকম মুখোশ পরা ব্যক্তির পরিচয় পাল্টায় যায়, তেমনি উপনিবেশিকতার কারণে, মানে ওদেরকে ফলো করার কারণে আমাদের মনোজগতেও অনেক ব্যাপক পরিবর্তন ঘটে, মানে আমরা ভিন্ন অন্যরকম হয়ে যাই। এই কথাটাই আসলে বলতে চেয়েছে, যে আমাদের নিজেদের ভিতরে কালো মনের গভীরে সাদা হওয়ার যে বাসনা, এটা তৈরি হয়ে যায়। It's a kind of pathological desire. Okay, so আসলে কলোনিয়ালিজম, আমরা বলি না যে জাতে তোলা, তোদের বাঙালিকে জাতে তোলা গেল না, সভ্য করা গেল না। এই যে সভ্য হওয়া, জাতে তোলা, এগুলো সবই আসলে সাদা হওয়ার প্রতীক, মানে হোয়াইট হওয়ার প্রতীক। Inherently everybody believe that I must be like them. তখন কি ভায়োলেন্স হবে, ভায়োলেন্স রেজিস্ট্যান্স আসবে? যখন আমি সাদাদের মতোই হতে চাই, সাদাদের সাথে তখন কি আমি ফাইট করবো? আর সো গোড়াতেই ওরা
চেঞ্জটা করে ফেলছে মনের জগতে একটা বড় ধরনের চেঞ্জ করে ফেলছে, সো দ্যাট উই ডোন্ট ফাইট এনিমোর। আমরা যখন পড়েছিলাম হ্যামলেট, ওখানে একটা কথা আছে যে টু বি অর নট টু বি, হ্যামলেট কেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, ও কেন ওর চাচাকে খুন করছে না, হত্যা করছে না ওর বাবা হত্যার দায়ে। তো some Freudian scholars said that because the subconscious desire to marry his own mother, Oedipus complex, is actually barring him to kill his own uncle who has the same desire. মানে আমি যখন একই দোষে দুষ্ট, তাহলে আমি কিভাবে তাকে মারার জন্য প্রেরণা পেতে পারি। হ্যাঁ, ওই রকমই when the black people are trying to be white, how can they resist the white man? They can't, and that is still going on. ওটা এখন পর্যন্ত চলে যাচ্ছে। So there is the ultimate saying that in black skin white mask, that actually love your color, okay, love your color and forget that white people. Until you love your color, your culture and everything purely, you'll never be able to get rid of the white's power or decolonize. Okay. আবার একটু শেষ করি, এতটুকুই। এই বইটার মেইন কথাগুলো বলা হয়ে গেছে। তার মানে উনি বলতেছেন যে রেস আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, তাই না? যে ভালো খারাপ, শ্রেষ্ঠ নিকৃষ্ট, সাদা কালো। Yes, one day I will be elite. The same session was found in Peep, Charles Dickens. Even in Bangladesh today, I told you in the last class that the elite bourgeois has the same sensation. That আমি এখান থেকে টাকাগুলো কেন পাচার করে বিদেশে পাঠাই? বিদেশি ভালো, নিজের দেশে আমি কোনো আস্থা নাই, পাচ্ছি না। আসলে তো আমার নিজের প্রতি একটা হেট্রেড আছে, আমি তো নিজেকে ঘৃণা করি। তো সেটা কিন্তু রয়ে গেছে ভিতরে। তো এটা সাইকোলজিক্যাল, এটাই রিজন করাপশনের। এটা ফানো বলছে, আর আই বিলিভ হিম। মানে এটা ঠিকই আছে একদিক থেকে, যে মানুষের যে লোভ, লালসা, আকাঙ্ক্ষা, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ওয়েস্টার্ন কালচার আমাদেরকে আরো বেশি শিখাইছে। আমাদের কালচার এসব ছিল না। আমাদের কালচারে একটু টাকা পয়সা হলেই এই মসজিদ বানাইতো, মক্তব বানাবে, মন্দির বানাবে, অথবা ওই তো মানে সোশ্যাল ওয়ার্ক মানে ছিল। আমরা তো যে পড়ছি, কি নাম বাংলা সাহিত্যের, ওই যে বুড়ো শালিকের ঘাড়েরও, এটা এগুলো পড়েছি। কিন্তু প্যারালালি এগুলো জানি আমরা যে এই কালচারাল ব্যাপারগুলো বা গ্রাম ভিত্তিক যে সম্পর্কগুলো, এগুলো বেশ ইম্পর্টেন্ট ছিল। শোষণ হয়েছে, সব যুগে সবখানে শোষণ হয়েছে, কিন্তু বেসিক কিছু কালচারাল গ্রোথও ছিল। No, we don't ignore them as source of knowledge. এখানে আমরা বোঝার ভুল করছি আবিদ। ওরা হচ্ছে গিয়ে না, ওদের নলেজকে আমরা ইগনোর করবো না, এখানে সেটা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে ওদের নলেজটা, এটা কিন্তু সাইড না। হ্যাঁ, এডওয়ার্ড সাইড বলেছে ওরা নলেজ দিয়ে এমন ভাবে এনগ্রস করে সবাইকে বুঝে টুঝে এমন ভাবে ঘিরে ধরেছে যে সবাই মোটামুটি মেনে নিচ্ছে ওদের শাসনটা। ওইভাবেই আগ্রাসী ভাবে চলে আসছে নলেজের কারণে। এবং আসলে ওরা অনেক নলেজেবল, এটা অনস্বীকার্য। কিন্তু ফানো যেটা বলছে
যে ওকে তাদের হয়তো নলেজ বেশি, সবকিছু ভালো, কিন্তু আমরা কি কি জন্য নিজেরটাকে আন্ডারমাইন করা শুরু করলাম? নিজেদের কালচারে কি নাই দেশাত্মবোধ, সততা, এগুলো নাই? প্রত্যেকটা রিলিজিয়ন তো অনেক স্ট্রং। থিঙ্ক অফ হিন্দুইজম, থিঙ্ক অফ ইসলাম। শুধু যদি ওই যে যার ধর্মটাকেই ফলো করে অ্যাপ্লিকেশন লেভেলে যায়, তাহলে তো কত স্ট্রং। এটা তো কালচারের একটা বড় ভিত্তি হতে পারে, তাই না? কিন্তু ওদের যে অ্যাডভান্স নলেজ, যেটা আমাদের নাই, যেটা আমরা সুবিধা পাচ্ছি, অবভিয়াসলি এটা ডেফিনেটলি ওটা ইউনিক। কিন্তু আমাদের উচিত ছিল একটা অ্যামালগামেশন, ওদের ওদের নলেজ যেগুলো দরকার আর আমাদের কালচার যেগুলো সুন্দর, মানবিকতার কথা বলে, সেগুলোকে নার্চার করা, ইউনিটি বজায় রাখা নিজেদের মধ্যে, কমিউনিটি ওয়ার্ক করা। যেমন ধরো ওই যে আমাদের একটা সুন্দর কমিউনিটি ওয়ার্ক আছে, মসজিদে যে একটা স্পিচ হয় শুক্রবারে, খুতবা, ওই স্পিচটা কিন্তু অনেক কিছু বলতে পারে ওই স্পিচে। একবার এরকম হয়েছিল, শুনেছি যে খুতবাতে কিসের কথা বলছে, করাপশনের কথা কি জানি বলাতে ওর চাকরি চলে গেছে ওই ইমামের। তাহলে তো কি আর সে কি বলবে এইসব? সে তো রিস্কে থাকবে যে সবসময় এমনই হবে, প্রত্যেকেই ওই ভয় থাকবে। আলটিমেটলি একটা হয় কি, ওই শোষক বুর্জোয়া কালচারে, ক্যাপিটালিস্ট সোসাইটিতে শোষক এমন একটা রূপ নেয় যে সব জায়গাতেই কন্ট্রোল করতে থাকে। তাহলে যেটা বলছিলাম যে we should not ignore their knowledge, we must grab their knowledge, but we should make a balance. ঠিক আছে? Tanvir took the word must, good. Want to be colonized. এক দুই তিন চার পাঁচ ছয়। আচ্ছা, নেক্সট যে কথাগুলো বলবো আমরা সবাই লিখবো, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব তারপর একটা। তাহলে আমরা দেখুন যেটা পড়লাম, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। সো হি অ্যাকর্ডিং টু দিস, colonial power will never die on its own. We have to kill it, and we have to kill it how? By believing that I am not I am not a dehuman, and I'm not dehumanized. I should not dehumanize himself. They should think that I should love my color, my culture, and everything. Okay. If you don't stop hating yourself, you'll never be able to shine. আমরা যদি নিজেকে একটু প্রশ্ন করি, সবাই দেখবো যে আমরা সবসময় নিজেকে চিন্তা করি, আমার এরকম চেহারাটা এরকম হয়েছে, ওদিকে সুন্দর না, এটা ভালো না। হ্যাঁ, এমনি থেকে কিন্তু আমরা এরকম একটা ইসে ভুগি, নিজেকে ইনফিরিয়র ভাবার একটা আমাদের সবারই থাকে। তার মধ্যে যদি আবার আমি ভাবি যে আচ্ছা আমি কালো, সাদা আর তার থেকে আরো ভালো, নিজেকে আমরা একটু সবসময় মনে করি যে এর থেকে একটু ভালো হতে পারতাম। তারপর যে এবার বাইনারির কারণে যদি আমরা ভাবি যে আমি তো একে তো আমি দেখতে নিজেকে ভালো মনে করছি না, সেটা তো সবাই করে, সাদা হোক কালো হোক, সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে আমি আর একটু বেটার হতে পারতাম, একটা নেগেটিভিটি কাজ করে, হিউম্যানের মানসিকতার মধ্যে আছে একটা নেগেটিভিটি। তার মধ্যে সে বললো আমি তো একে তো আমার হচ্ছে এই খুঁত আছে, আমার চুল কম, আমার এটা সমস্যা, আমার নাক লম্বা খাটো, তার মধ্যে আমি আবার কালো, তাহলে আমার কোনো মানুষই না আমি। সে নিজেকে মানুষই মনে করছে না। তখন একটা লাস্ট সেন্টেন্স যেটা বলছে যে মাই বডি প্লিজ মেক মি আ হিউম্যান বিং হু অলওয়েজ আস্ক কোয়েশ্চেন। সে তার শরীরকে এখন বাধ্য হয়ে বলতেছে যে তুমি আমাকে এমন একটা মানুষ বানাও যে প্রশ্ন করে যে আমি কেন আমার সম্বন্ধে নেগেটিভ ভাববো, আমি কেন ওর কথা শুনবো, আমি কেন কলেজের কথা শুনবো। This is how he ends the book. Okay. The next book we'll discuss is
Dying Colonialism, 1959 book. Write down. সবাই লেখা শুরু করি। 1959 book, Dying Colonialism. That is actually indicating Algeria's independence. So colonialism is dying in Algeria. Algeria is getting independence. And I told you that he was an Algerian. He was in Martinique. He was born in Martinique, but he later fought for the Algerian people, and he was involved in FLN, Nationalist Frontier in Algeria. So in 1959, Dying Colonialism, he said that when the spirit of nationalism arise in the mass people of a country or a region, then colonial power dies. So a sense of nationalism in the mass people should be there, a sense of nationalism. So he's going step by step, that first you must think that I am a human being, I'm black, so it's not a problem, good, I'm fine, I'm beautiful. I am beautiful. After thinking this, when everybody is thinking same thing, that we are black people and when we are all beautiful, the sense of nationalism will start to grow. When they will feel that we are all united, we are better than the white sometime, because they control us, they rule us, they torture us, but we're not like that. Then the sense of nationalism gets stronger. Okay. So when the mass people, after recognizing their individuality, get together, then colonization ends. Colonization ends. Okay. So in a dying colonialism, he said that 1954 is the beginning of Algerian independence, when they said that we will not follow the rule of the white people, the French people. Okay. According to Fano, the Brave New World happened at that time in 1954, when they declared that we are not gonna listen to the colonial power. In India, in Indian continent, this didn't happen in this didn't happen in a big area. This happened in groups. Some, according to the British, some terrorist group, they were against the colonial power. Those groups could not be united through and Bangladesh and Pakistan. One of the reasons is the lack of communication and everything. But if they were together, the history would be written in a different way. Okay, but they were popular in different area, especially Naxal type. They were very strong in their area, but somehow they could not create a mass uprising. So 1954 is the initiation of Brave New World, according to Fano. And when he wrote this book, he already understood that this is 1959, but Algeria will be free very soon. And truly, after 2 years of writing this book, and Algeria was free. Now, he has written in this book that to be a free country, for getting rid of colonization, we should not only think of revolution, which can be made by weapon. He talks of several things, that these things can also be a part of revolution. Number one, veil of Algerian women. Apart from weapon, there are other things which can fight against colonization. Number one is veil of Algerian women. Number two, radio. And number three, medicine.
There was another, I'll not focus. So he said that to make a colonial period die, these things has also their influence. How? I'll tell you. But if I make it simple, কোন একটা দেশ যখন আর দেশকে রুল করতে আসে, সেই দেশের সবকিছু কিন্তু সে বুঝতে পারে না, ধারণা থাকে না যে এগুলো তারা কেন করছে, গুরুত্ব বুঝতে পারে না। যেমন আমাদের দেশের যে কালচার, ধরো পহেলা বৈশাখের গুরুত্ব, অথবা ধরো আমাদের দেশে যে নৌকা বাইচ, মাছ ধরা উৎসব, বা ধরো কুরবানি, বা ধরো গিয়ে কোনো পার্টিকুলার ড্রেস আপ, গেট আপ, এগুলো যেমন বোরখা, এগুলো গুরুত্ব কিন্তু ওরা বুঝতে পারে না, এবং এগুলোকে যদিও তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, কিন্তু যদি আমরা স্ট্রং থাকি, এগুলোকে ধরে রাখি, সেটা কিন্তু একটা প্রতিরোধের ভাষা হতে পারে। So in dying colonialism, he said that Algerian people has fought not only with weapon, they have other powerful things too. Number one is veil of Algerian women. It is not only a thing to hide your shame. This is also connected to some the country's culture, gender, economical situation, weather, and everything. তো একটা দেশ যদি তারা এই জিনিসগুলো, স্বতন্ত্রতা জিনিসগুলোকে বুঝে ওইভাবে ইউজ করতে পারে, তাহলে কিন্তু অনেক পাওয়ারফুল, অনেকের বিরুদ্ধে জিততে পারে। যেমন পাকিস্তানিরা যখন এখানে আমাদের যুদ্ধে জড়িয়েছিল, ওরা সবচেয়ে ভয় পেত কোন ধরনের এলাকা বলতো? মাদি বা রিভার সাইড গুলো, যেগুলো উঁচু নিচু। Right, the geography of marshland, river, আর ওদের ওখানে তো একটু মরুভূমি টাইপ না, পানি কম, আর এখানে হচ্ছে মার্শ। বিশেষ করে রিভার সাইডটাই বেশি ভয় পেত। হ্যাঁ, আর যদি তারেক মাসুদের ইয়েটা দেখো, মুক্তির গান, দেখবা কি যে মুক্তিযোদ্ধারা যখনই অ্যাটাক করতো, তখনই ওই যে কচুরিপানা ঠেলে ঠেলে যাচ্ছে, এমন রাস্তা দিয়ে যেত, মার্শি এলাকা, মানে ওরা ওদের মাথায় আসবে না, ওরা ওইখানে যে সেট আপও করবে না ক্যাম্প। তো যেহেতু পানি আমাদের একদম, মানে কি বলবো, পানি নদীমাতৃক দেশ, পুরা সাঁতার কাটায়, খালে বিলে চট করে নেমে যাওয়া, এরকম ব্যাপার না আমাদের কাছে। এইগুলো ওদের জন্য আনইউজুয়াল। মানে একটা ম্যাম যখন মানুষ বলে যে ইন্ডিয়া, মাঝে মধ্যে বলে আর কি যে ইন্ডিয়া ইন্টারভেনশন করতে পারে, তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে এরা ট্যাঙ্ক গুলা কেমনে ঢুকাবে, মানে এত খাদার হলো উঁচু নিচু জায়গায়, ট্যাঙ্কই তো ঢুকবে না এখানে। ট্যাঙ্ক ডুবে না। সেক্ষেত্রে হচ্ছে কি ড্রোন। ম্যাম এখন ট্যাঙ্ক দিয়ে তেমন একটা যুদ্ধ হয়ও না, ড্রোনস এন্ড মিসাইলস দিয়ে হয়। হ্যাঁ, মানে এখন সবাই একটু ল্যান্ডে অ্যাভয়েড করে উপর থেকে অ্যাটাক করে চোরের মতন। যেটা ধরো ইরান আর এর হামলা তো দেখলামই, তো ইরান ইসরায়েল তো পুরোটাই আকাশপথে যুদ্ধ। তবে একটা নির্দেশনা আছে এমনিতে মুসলিমদের জন্য, যে তোমরা বেশি করে তৈরি করবা, বাংকার মাটির নিচে। পরবর্তীতে যে এই ধরনের যুদ্ধ হবে এটা আগেই জানা আছে, তো এরকম বলা আছে। এই বিষয়ে যদি আরো আমরা অ্যাডভান্স হই, তাহলে পানির তলে যদি করতে পারি, নদীর নিচে একটা মনে হয় আমাদের আছে না, কর্ণফুলীর নিচে, কোন নদীর নিচে জানি আছে, কর্ণফুলীর নিচে না? টানেলের কথা বলছিলেন? হ্যাঁ, টানেল। জি ম্যাম। এইরকম স্থাপনা হচ্ছে বেস্ট, কারণ পানিতে মারলে ওই এফেক্টটা থাকে না। তবে এখন ওই যে আমেরিকান যে কি B2 বিমান, ওটা ডিফারেন্ট। ওটা ছাড়া বাকি মানে অন্যগুলো আমার কাছে মনে হয় না যে এতটা শার্প হবে, যে একদম পানি থেকে একদম ভিতরে যে করবে। B2টাই ডিফারেন্ট, কিন্তু তাও হচ্ছে পথে। আর নিউক্লিয়ার বিমান তো অন্য কথা। তো এই সিম্পল জিনিসগুলো কিন্তু একটা দেশের শক্তি হতে পারে। So in dying colonialism, Fano is saying that in Algeria, women used to wear
kafir, niqab type of thing. That was a kind of dress which the did not like. And why? He is a psychologist. He found out that when someone is in veil, that person is not known or not. So control of full power. তুমি কাউকে দেখতে পাচ্ছ না, সে তোমাকে লুকিয়ে লুকিয়ে সব দেখছে। এটা কাকে মিশন দেয়? যে লুকিয়ে দেখছে নাকি যাকে পর্দা রাখছে তাকে? যে লুকিয়ে দেখছে তাকে। হ্যাঁ, হয়তো বলছি না নারীর তো অনেক দুর্বল, ওকে তো দুর্বল মনে হচ্ছে, ঠিক তা না। যারা কলোনিয়াল পাওয়ার তাদের কাছে এটা আননোন, ওদের কাছে আননোন মানে ভয়ঙ্কর। নলেজ খুব ইম্পর্টেন্ট, সব জেনে বুঝে আসে না। তো এই ফিমেলদের ড্রেস ওদের পছন্দ হয় না। ওরা কি বলে জানো? ওরা বলে কি যে you should not wear it. Why? Obviously ওরা খুব বড় বড় কথা বলবে। কি কথা? This is a kind of mark of separation. It looks like we're undermining the women. It is kind of not giving respect to the women, insult, blah blah blah. Lots of words. They're full of words, verbosity. I think that from now on, Algerian women should not wear this. But the thing is, this is something not only cultural, religious. Getting rid of this is not possible for the women, even or the husbands of the women. You know what they did? They said that all the government employers, they must bring their wives in the programs, government programs and function. So they are gradually trying to unveil them, so that they don't use it. Now the government job holders, if they don't bring their wives in the programs, they lose their job. So they are in a dilemma what to do. Okay, so this is how they are creating a kind of situation where people are in dilemma. So I like my job, I don't want to lose my job, and I also don't want to lose my respect, because in Algerian culture is very much religious. Not having a kafir or niqab is very disrespectful for the women. ওই নারীরা তো করবেই না এরকম। তো এইভাবে একটা চাপ দিতে থাকলো। তো ফানো ইন্টারেস্টিংলি বোঝার চেষ্টা করলো যে why this dress, this burqa, because psychologically, if you want to invade someone's seat, that's the reason they are trying it. So burqa, or a veiling of Algerian women, has become the symbol of resistance. So they kept wearing it. They denied. Some women used it as a weapon in a different way. Some women unveiled themselves. They started to going to the government programs. ওরা বোরখা মুখোশটা খুলে ফেললো, প্রোগ্রাম যেতে লাগলো। French government become happy. Okay, they have talked to us. Now they are under our control. I can see them. I know who to control. Basically, these women were the carriers of arms to the Algerian soldiers. Anti-colonial soldiers. ওরা ভাবলো কি যে এই ওয়েলটা পরেও একটা যুদ্ধ হবে, না পরেও একটা যুদ্ধ হবে, না পরেও আমি ওদের বিশ্বাস অর্জন করে অস্ত্র নিয়ে সাপ্লাই দিত। So we understand that in a colonial power has different things to control. How we can insert power through those things. মানে একটা দেশ আরেকটা দেশে কি ভয় পায়, কোন কালচারকে চায় না এটা বাড়ুক, সেটা কি আরো বেশি আপরাইজ করতে হবে। ডেফিনেটলি এই জিনিসটা এখনো ঘটতেছে, ফ্রান্স এখনো তাই করে যাচ্ছে। ওখানে হচ্ছে হিজাব পরা নিষেধ, বোরখা পরা নিষেধ, অনেক তালবাহানা করে ওরা এখনো। এবং কেন? ওদের ভয়টা কোথায় বলতে পারো?
ম্যাম যে কালচারটাকে ওরা ইনফেরিয়র ভেবেছে সেটার যদি আবার একটা মাস আপরাইজিং হয় সেটা একটা ভয়ের ব্যাপার। মানে ওরা প্রথম থেকে কি জানে যে এই আলজেরিয়া মানে আহ, যাদেরকে আমরা এতদিন শোষণ করেছি তাদের মধ্যেই ক্যাপাসিটি আছে, তার মানে ওরা কি এটা ভালো করে জানে যে কোনো কালচারই আপ হইতে পারে, ওরা ইনফিরিয়র নাও হইতে পারে? তাহলে কি ওদের মধ্যে একটা ডুয়ালিটি কাজ ডেফিনেটলি ম্যাম। করতেছে না? ম্যাম ডুয়ালিটিটা আসলে তো ওদের ক্রিয়েটেড, বাট ওরা খুব ভালো করেই জানে প্রত্যেকটা কালচারই রেজিস্ট করতে পারে, প্রত্যেকটা কালচারেরই একটা প্রাইস হতে পারে। হ্যাঁ, তারা ভালো করে জানে যে তারা আহামরি কিছু না, হয়তো কিছু অ্যাডভান্সমেন্ট ওদের আছে, যে প্রতিটা যুগেই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতায় এমন সব সভ্যতার কাঠামো মানে উন্নয়ন হয়েছে কলেজেও নাই। এমন কিছু পিরামিড কিভাবে তৈরি, তার মানে কি এমন এমন কিছু ছিল আগের কালে যেটা এখনকার মানুষের নাই। এখন হয়তো হাইরাস বিল্ডিং দেখে ভাবছি এটাই সর্বোচ্চ শ্রেষ্ঠ যুগ, সেটা নাও হতে পারে। আমরা শ্রেষ্ঠত্ব মনে করি বিল্ডিং উপরে উঠলেই, যত উপরে উঠবে তত বেশি শ্রেষ্ঠ, সেটা না হতে পারে। হয়তো এখন চাঁদে যেতে পারছে, মঙ্গল গ্রহে যেতে পারছে, এটাই শ্রেষ্ঠতম যুগ। কিন্তু it may seem funny today, but one day people will say that it was possible even in 1400 years back. এটা এর আগেও সম্ভব ছিল। স্পেশালি যদি আমরা মুসলিম হই তাহলে আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালাম যে আঙ্গুল দিয়ে চাঁদ ইশারা করাতে ওটা দুই ভাগ হয়ে যায়। এটা হয়তো ফানি মনে হতে পারে, কিন্তু হাদিসটা আমি জানি না, বিকজ আই হ্যাভ সিন ইট ইন দ্য কোরআন, এটা আসলেই দুই ভাগ হয়ে গিয়েছিল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে করেছেন না কিভাবে সেটা আমার ভালো করে আমি জানা নেই, হাদিসে আছে, কিন্তু কোরআনে অবশ্যই আছে এটা দুই খণ্ড হয়ে গিয়েছিল কোন একটা কারণে। ডেফিনেটলি চাঁদের নেচারটা তো একটু অদ্ভুত না, এক পাশ সবসময় অন্ধকার একদম স্ট্যাগনেন্ট, আর এক পাশ একদম আলো, উই ডোন্ট নো ওয়াই। তার মানে এই যে এটাও কিন্তু কি বলে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেটা অন্য ফরম্যাটে। সবকিছু যে আজকে ফরম্যাটে হতে হবে এমন তো না। তারপরে ইজিপশিয়ানরা এমন কিছু জানতো যেগুলো, এমন কিছু স্কিল জানতো যেগুলো আমরা জানি না। ওকে, সো ইটস নিডস মানে এখন গবেষণা করলে এগুলো আস্তে আস্তে বের হবে। থিংস মানে যেগুলো আমরা বিবলিক্যাল ইনসিডেন্ট বলি এগুলো কিন্তু একটা অবশ্যই সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। যেমন হচ্ছে গিয়ে দুই ভাগ হয়ে যাওয়া সমুদ্র, এই ঘটনাটাও কিন্তু পসিবল। এই যে দুই ভাগ হয়ে যাচ্ছে তার মানে কারো একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির কারণে এটা তৈরি হচ্ছে, কাউকে দিয়ে হয়তো আল্লাহ করাচ্ছে। তো এটাও কিন্তু একটা ওই সময়কার একটা অ্যাডভান্সমেন্ট যে এই ঘটনাগুলো ঘটার সুযোগ আছে। So colonial power, when they're saying thinking that I'm the best, they know there are many other culture, many other race who had practice, maybe not in a mass level, which are much better than us. এটা জানে বোঝে দেখি কিন্তু ওরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে সব সময় যে কোথায় কি আছে। So this is number one, that Algerian veil can be a tool of decline, making decline the colonization. Secondly, radio, it can be a tool of a dying colonization. How? After 1954, sorry, before 1954, Algerian people were not using radio, but French authority always wanted that people radio. The French authority always wanted that Algerian people listen to radio. Through the video, the colonial power used to showcase many propaganda-related program, always projecting that whites are the best. Okay, and the government always thought that the audience of radio must be higher. But the people of Algeria, they decided that we should not listen to it. We will boycott it. Why? Because the thing they tell
the culture they spread is not our culture. So they had a unanimous decision that we'll together boycott this. Okay, and that really worked well. The colonial power was very angry about it. That why not they listen? Some people then the revolutionaries thought that why don't we use the radio in a different way? What way? Can we not create our own channel? From 1954, they started using it in a very interesting way to preach their message. Now, before the French government was very eager spreading, now they are trying to stop it. Okay, so they said that radio no more. You know what they did to make people stop using radio? They put an embargo on using battery. Okay, they did not sell any radio in the Algerian peninsula. And beside Algeria, Morocco, Tunisia, some other country from there, people used to bring from black market radio to preach their own goals. That is also same for our country, like Bangladesh Betar. And কি জানি নাম ছিল? Like the veil of Algerian women, the radio became a weapon of anti-colonization. How? First not using it, later by using it for their own discourse, creating their own discourse. Okay. So that is very interesting. That how can in a colonial era we can understand the Shatin Bangla Betar Kendra. Thank you. Colonial era, how can he use different tools for their own benefit? বিভিন্ন জিনিসকে নিজেদের সাথে কিভাবে ব্যবহার করা যেতে পারে. Finally, medicine. In the dying colonialism, he said that medicine is actually a colonizer's weapon. Colonizers' medicine is actually their weapon too. They have created so many medicine and to give us ease, and we are totally dependent on them. Somehow we feel like, okay, those who cure us, how can we go against them? অনেকে এটার সাথে একমত না, কিন্তু ফানো বলতেছে যে ওষুধও একটা কলোনিয়াল অস্ত্র। কিভাবে? আমরা যদি চিকিৎসা করাতে যাই হলো গিয়ে নিউ ইয়র্ক, লন্ডন, হ্যাঁ, তখন তো মনে করবো যে ওরা কত ভালো, ওখানে গেলে ভালো চিকিৎসা পাচ্ছি। এক্সরে করার জন্য মেশিন আনবো হচ্ছে গিয়ে লন্ডনের, ইটালির, তখন বলবো কি যে বাহ, ইউরোপিয়ান ওই মেশিনটাই ভালো, চাইনিজ মেশিন একদম ফালতু। So ultimately, through medicine, through medical science, the colonial power actually take hold of our brain and our need. এইভাবে ওষুধ দিয়ে দিয়ে আমাদেরকে ওরা কন্ট্রোল করে। এবং আরেকটা জিনিস কি যে ডাক্তারের ভিতরেও কিন্তু ওই কলোনিয়াল মেন্টালটা চলে আসে। সে দেখা যায় কি সাদাকে একভাবে ট্রিট করছে, কালোকে একভাবে ট্রিট করছে। কিন্তু যদি ডাক্তার এরকম হয়, সাদা কালো দুজনকে সমানভাবে ট্রিট করছে, কোনো পার্থক্য করে না, তাহলে আবার বুঝতে হবে যে না, এই ডাক্তার আবার কলোনিয়াল পাওয়ারকে ইনসার্ট করে না। আসলে ওই সময় উনি নিজের চোখে দেখছে যে আলজেরিয়া যখন উনি হাসপাতালের হেড ছিলেন, অনেক কালো রোগী অনেক আসতো, সাদা রোগী অল্প কয়টা আসতো। সাদা রোগীদেরকে প্রায়োরিটি দিয়ে দেখা হইতো, আর কালো রোগীদেরকে বলতো কি তোমার পরে সিরিয়াল। এইভাবে অনেকদিন রাখার পরে, কয়েক সপ্তাহ রাখার পরে ওদের সিরিয়াল আসতো, অথচ কিন্তু কালো রোগীটাই বেশি কষ্ট ছিল। Because of this, he understood that how even the medical science can be used for exercising colonial power. Okay, so in dying colonialism, he has basically upheld these few things, that how colonial power exert their power and how we can decolonize by using all this aspect. তো এতদিন তো ছিল কলোনিয়াল এইজ, ওটার অ্যাসপেক্ট উনি লিখেছেন, কিন্তু সবকিছুর মূল কথা হচ্ছে স্কিন হোয়াইট মাস্ক।
যে আমরা যাই করি আমাদের সাইকোলজিতে যদি নিজের প্রতি একটা ভালো লাগা বোধ তৈরি না হয়, মানে আমি যখন ভাববো আমি পারি যে আমি মনে করতেছি ফার্স্টে যে হচ্ছে বিএনপি খারাপ, তারপর হচ্ছে এরশাদ খারাপ, তারপর হচ্ছে এরশাদ খারাপ পরে কে, আবার বিএনপি খারাপ, আবার আওয়ামী লীগ খারাপ, আবার বিএনপি খারাপ, আবার আওয়ামী লীগ খারাপ। তো ভালোটা কে, কে ভালো চালাইছিল? নো ওয়ান। সবাই খারাপ। তাহলে আমরা কাউকে তো ভালো খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে এই এরকম সিচুয়েশনের সলিউশনটা কি? নাকি আমাদের ভাবনাতেই ভুল আছে? একটা হার্ড থিংকিং দিতে হবে, না একটা সিম্পল থিংকিং, যে হোয়ার ইজ দ্য গ্যাপ, কি সমস্যা? নাকি আমাদের আরেকটা ফানো দরকার? হয়তো যে কালকে স্যার বলতেছিল যে হয়তো তোমাদের মধ্যে থেকে শামীম ফানো হবে, আমি আজকে ওটাই বলবো, রাকিব ফানো, আসিফ ফানো, জান্নাতুল ফানো। তোমাদের কাজ এটা বের করা যে এই সোসাইটি আসলে কি দরকার। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ, আর ফানো খুবই রেয়ার যে বিপ্লবী প্লাস স্কলার, কিন্তু শুধু আমি বুঝছি অন্তত ফানো পড়ে যে আমি যদি ইফ আই কিপ হেটিং মাইসেলফ আওয়ার কান্ট্রি পিপল এন্ড এভরিওয়ান, তাহলে আমি জীবনেও আগাতে পারবো না। সবাই খারাপ এটা যদি ভাবতে থাকি তাহলে আমরা ওই এক জায়গাতেই বসে থাকবো। হ্যাঁ, কেন খারাপ, কি করা যেতে পারে, কার কতটুকু ভালো ছিল, যদি এখন থেকে উপলব্ধি না করি তাহলে কোনোদিনও আইডেন্টিটি তৈরি হবে না। আমরা কি করতেছি, ও বাদ ও বাদ ও বাদ, এরকম করতে করতে সবাইকে বাদ দিলে আমার থাকেটা কি? I think you will give a hard reading, I said to it, যে আসলে আমরা কি করব এরকম সিচুয়েশনে। এটা তো ঠিক, দেশ কিন্তু একেবারে বসে থাকেনি, দেশ কিন্তু আগাইছে তার মতো করে। তাহলে যে অগ্রগতিগুলো হয়েছিল কোন ভাবে হয়েছে, কারা করেছে, কোন সেক্টরটাকে আগাইতে হবে, কাদেরকে হাইলাইট করতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক। আমরা শুধু মুখের কথা উড়িয়ে দিয়ে শেষ করে ফেলি, আরেকটু গবেষণায় যেতে হবে আমাদেরকে, যে what should be done. সেলফের ধরো একটা সময়কে একটা কি বলবো, যে আচ্ছা এই সময়টা আমার জন্য এটা এটা মাইনাস, এই টাইমটাকে আমি ভাববো না আমার সময়ের মানে দেশের অংশ, না এটা করা যাবে না। আমি আমার আমার মনে হয় যেটা যে ওই সময়টার ভালোটুকু কি ছিল সেটা ভেবে যে এখানে এতটুকু ভালো হয়েছে, এতটুকু খারাপ হয়েছে, এতটুকু বাদ, এভাবে আগাতে হবে। এবং আমার কাছে মনে হয় কি যে when you discard, যে এটা সিম্পলি মাই বিলিভ, যে আচ্ছা আমি বিশ্বাস করি যে মানে এই যুগটা ভালো ছিল না। যেমন ধরো জামাত ইসলামরা যদি বলে, আমি একটু ভেঙেই বলি, যে আমি মনে করি যে ৭১ সালের মানে মুজিবের সাথে যেই দ্বন্দ্বগুলো, শেখ মুজিবের সাথে, ওই জায়গাটা আমরা বিশ্বাস করি না, ওই জায়গাটাতে অন্য কিছু হতে পারতো, দে আর ডুইং রং। হ্যাঁ, আবার শেখ মুজিব যখন ক্ষমতায় আসতেছেন তখন যদি উনি যখন ভাবতেছেন যে খুচরা খুচরা দলগুলো ঝামেলা তৈরি করতেছে, এদেরকে একেবারে বাদ দিয়ে দিতে হবে, আমার হি ইজ ডুইং রং। সেম থিং ইজ হ্যাপেনিং when the next power coming to the power is thinking that মুজিবকে বাদ দিয়ে দিছি, এখন আমরা অনেক কিছু করতে পারবো, সেটা সে কিছু করতে পারে নাই বাদ দিয়ে। হ্যাঁ, আলটিমেটলি সিপাহী বিদ্রোহ এগুলো সব কি বলে সিপাহী বিপ্লব, এটা চলে আসছে। পরবর্তীতে আর একই জিনিস হচ্ছে যে জিয়া ভালো না, একটা গ্রুপ ভাবতেছে একে বাদ দিতে হবে, বাদ। আবার যে আসছে তাকে আবার এরশাদ আসতেছে, এরশাদ ভালো কিছু করতে পারছে না, বাদ। আমার মনে হয় কোথাও একটা ভুল আছে আমাদের, বড় ধরনের ভুল আন্ডারস্ট্যান্ডিং এ। হয় আমরা ক্ষমতা লোভী নালে বোকা, আমরা নিজেরাই বুঝতেছি না আমরা কি চাই। হয় শুধু ক্ষমতা চাচ্ছে এক একটা গ্রুপ আর ক্ষমতা আসতেছে, এদের মধ্যে কি একজনও ভালো ছিল না, একজনও কি দেশ বেশি ভালো চায়নি? তো
তাহলে কোথায় গ্যাপটা হচ্ছে? সবাইকে নিয়ে যে কাজ করার টেন্ডেন্সিটা কি ছিল না কারোর মধ্যে? এটাই সমস্যা। কিছু তো একটা অবশ্যই আছে, ফাইন্ড ইট আউট, বাট গেট রিড অফ দ্য সেলফ হেট্রেড। তুমি তোমার জাতির একটা গ্রুপকে হেট করবা, তার সাথে তুমি নিজেকে হেট করছো। আমার মনে হয় রাখতে পারবো না। পার্ট অফ ফ্রান্স, ইংল্যান্ড, নেটো দেশভুক্ত যে দেশগুলো, এদের মধ্যে কি কম ক্লাস ছিল? ইউরোপের মধ্যে কম ক্লাস ছিল? প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার কতদিন পরে ইটালির সাথে ওরা মিলে গেছে। ইটালি ছিল চিরশত্রু, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ওদের এগেনস্টে, কিন্তু যুদ্ধ হওয়ার পর ইটালির সাথে আমেরিকার চুক্তি, আমেরিকার বন্ধুত্ব, একসাথে কাজ করা। I got so surprised hearing all these things. আজকে ফিল্ম মিডিয়া কোর্স পড়াচ্ছিলাম, ওইখানে পড়াচ্ছিলাম যে দুই দিন আগে যার সাথে যুদ্ধ করছে, কিছুদিন পরেই ইটালিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি চুক্তি করে একসাথে ফিল্ম তৈরি করার। So that took me by surprise that how can they, even after fighting such a big fight of Second World War, they become ally very soon. দেশের স্বার্থে যেটা করা লাগে সেটাই আমেরিকা করে, সেটা যে দেশই হোক। ওকে, slow minute. আচ্ছা, সবাই পোস্ট দিয়ে ফেলতে থাকো, এর মধ্যে আমি নাম ডাকবো এখন। কি ব্যাপার আসলে কেন? এক মুহূর্ত চোখ খুলে রাখতে পারতেছি না। Okay, can you see the screen? Yes, ma'am. Yes, ma'am. একটু জাস্ট নিজের আইডি গুলো একটু বলে যাবো, 1 2 3 এভাবে। Ma'am, 2. হ্যাঁ, keep on saying 2. Ma'am, 10. 10. 11, ma'am. Ma'am, 14. 12, ma'am. হ্যাঁ, 15, ma'am. কত? 15. 15. Yes, ma'am. Sorry. 12, ma'am. 12. Ma'am, 006. Please be alert. Yes. এখন যারা দিয়েছে সবাই 009. 019. No, ma'am. 019. ওকে, 019. আচ্ছা, আমি একটু নাম ধরে আবার ডাকছি, দেখো তো পোস্ট করলে বলবে ইয়েস ম্যাডাম। সুমনা পোস্টেড? Yes, ma'am. ইশরাত? Yes, ma'am. শারমিন? Yes, ma'am. আইসা? Yes, ma'am. মুবাশশিরা? Yes, ma'am. Ma'am, 004. Missing. Yes, ma'am. ওকে, সুমাইয়া আক্তার কি আছো? Yes, ma'am. হ্যাভ ইউ পোস্টেড? Yes, ma'am. Posted.
ওকে 20 থেকে একটু বলো 20 পোস্টেড 21 পোস্টেড এভাবে 22 পোস্টেড হ্যাঁ করে 20 posted. নেক্সট I'm 23 posted. I'm 23. Posted. Ma'am posted 26 posted. I'm 27 posted. Ma'am, 20 posted. Ma'am, 31 posted. And 32 posted. Ma'am, 33 posted. Ma'am, 34 posted. didn't hear please Ma'am, 29 posted. Alisha Posted, ma'am. three four Ma'am, 35 posted. Ma'am, 4 posted. I'm 36 posted. Rimi have you posted Yes, ma'am. okay next Yes, ma'am, I posted. 39 post করেছি 37 absent ID please next ID 040 posted. ম্যাম Okay. 039 পোস্ট করেছি Ma'am 043 posted. next 47 posted. okay 001 posted. ম্যাম 49 posted ম্যাম 50 posted wait 49 posted 50 posted 48 posted, ma'am. 48 posted 52 posted. okay 51 Ma'am, Not 4 absent, not posted. absent. Huh 46 posted. okay 51 absent 37 absent 30 absent 001. ম্যাম 30 নেট চলে গিয়েছিল আমাকে বলেছিল okay 21 Tanvir Bishas absent Abdul Ghaffar absent Aisha absent Nazmul Hasnat absent Amina Khatun absent Badhan absent right okay I'm saving save korbo done okay after 15 minutes we'll be back with the last part of the class okay Okay, ma'am. keep the notes with you মানে এগুলো রেখে দিও হারাই ফেলেও না পয়েন্টস গুলা